নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। ঠিক বিকেল 5টায় শুরু করছি 5টার 5 মিশালি। ভিন রাজ্যের নেতাদের কাছে ক্ষুব্ধ নীতিন। বাংলার দায়িত্বপ্রাপ্তদের ভূমিকায় অসন্তুষ্ট বিজেপি নেতৃত্ব। সঠিকভাবে কাজ করতে নির্দেশ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। বাড়ি বাড়ি জনসংযোগ বাড়াতে হবে এমনটাই নির্দেশ নেতাদের। ভিন রাজ্যের নেতাদের কাছে ক্ষুব্ধ নীতিন। বাংলার দায়িত্বপ্রাপ্তদের ভূমিকায় অসন্তুষ্ট বিজেপি নেতৃত্ব। কি নির্দেশ দেওয়া হলো বিজেপি নেতৃত্বের তরফ থেকে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে, আরো ডিটেইল জানার চেষ্টা করব। সুস্মিতা রয়েছে টেলিফোন লাইনে। সুস্মিতা, দেখো, বঙ্গবন্ধুর নির্বাচনী কার্যক্রমের জন্য সংগঠন। সুস্মিতা, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে আরো একবার জানাই, ভিন রাজ্যে নেতাদের কাছে ক্ষুব্ধ নীতিন। বাংলার দায়িত্বপ্রাপ্তদের ভূমিকায় অসন্তুষ্ট বিজেপি নেতৃত্ব। সঠিকভাবে কাজ করতে নির্দেশ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। বাড়ি বাড়ি জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে নেতাদের। কর্মীদের সঙ্গে থাকার নির্দেশ নীতিন নবীনের। সুস্মিতা রয়েছে টেলিফোন লাইনে। সুস্মিতা, যে ধরনের কাজকর্ম করেছেন তাতে কি লক্ষ্য পূরণ হয়নি, হয়তো কেন্দ্রের দেওয়া লক্ষ্য পূরণ করতে পারেননি তারা, শুধু আজ নীতিন নবীনের আজকের বৈঠক এবং সেখানে দেওয়া নির্দেশিকাতেই প্রমাণ। তার কারণ, ভিন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতারা সাংগঠনিক জেলা বা জন ভিত্তিক যে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে স্পষ্ট করে বলা হয়েছে, হয় কাজ করুন, কাজ করুন, শুধুমাত্র আসবেন যাবেন এরকম নয়। কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে, করতে হবে জনসংযোগ, ডোর টু ডোর প্রোগ্রাম বাড়াতে হবে। তার সঙ্গে অবশ্যই তাদের কথা শুনতে হবে। এও বলা হয়েছে যে তারা কোনো নিয়ম বা ঘন্টা মিনিটের কাটা ধরে ডিউটি করছেন না, এখানে তারা জনসংযোগের কাজে এবং সরকার বদলের কাজ করতে এসেছেন। সেই কাজটাই, এবং তার সঙ্গে অবশ্যই কর্মীদের সঙ্গে থাকতে হবে। প্রার্থীরা কোথায় প্রচারে যাচ্ছেন, কোথায় কোথায় জেলা সভাপতিদের সমস্যা হচ্ছে, বা যদি কোনো সমস্যা থাকে সমাধান কিভাবে সম্ভব, সেই সব সঙ্গে থাকতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে থেকে বিজেপির সঙ্গে তাদের যোগাযোগ থাকতে হবে। বিজেপিকে তারা ভোট দেয় সেই বিষয়টি নিশ্চিত হবে। সবটা মিলিয়ে জনসংখ্যাকে যোগ দিতে হবে এবং তার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কার্যক্রম বাড়াতে হবে। বিভিন্ন রাজ্যের নেতাদের সঙ্গে থাকতে হবে, কর্মীর সমস্যা ভিন রাজ্যের নেতাদের সাংগঠনিক জেলা ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকেই মেটাতে হবে। এই নির্দেশিকা দেওয়া হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের তরফে। সবটা নিয়ে একদম স্পষ্ট যে নির্বাচনের 1.5 মাস আগে, এখন 1.5 মাসের মাস নেই যদিও, 1 মাসের কিছুদিন আগে বিজেপি সাংগঠনিক শক্তি মজবুত করার কাজে নির্বাচনী কৌশল, রণকৌশল, নির্বাচনী প্রস্তুতি, বৈঠক সবটা মিলিয়েও কোথাও গিয়ে সংগঠনের শক্তি কতখানি মজবুত করা হলো একটি দল এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতারা ব্যস্ত। তা আগামী দিনে কিভাবে ইস্তেহার প্রকাশ হয়, সেই ইস্তেহারের বার্তা নিয়ে পৌঁছবে ঘরে ঘরে, সেই বার্তা দিয়েছেন যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন, যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন, তাদের সকলকে। নির্বাচনের আগে বিজেপি এখনো পর্যন্ত সাংগঠনিক শক্তির যে প্রশ্ন, বেশ সঙ্গে থাকো সুস্মিতা। বাংলা দখলে ভিন রাজ্যের নেতাই ভরসা। বাংলার ভোটের দায়িত্বে ভিন রাজ্যের নেতারা। একাধিক ভিন রাজ্যের নেতাকে দায়িত্ব নীতিনের। জোন ভাগ করে নেতাদের দায়িত্ব নীতিন নবীনের। বাংলা দখলে ভিন রাজ্যের নেতাই ভরসা। বাংলার ভোটের দায়িত্বে ভিন রাজ্যের নেতারা। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, একদিকে ভিন রাজ্যের নেতাদের কাজে ক্ষুব্ধ নীতিন নবীন, পাশাপাশি বাংলা দখলে তো ভিন রাজ্যের নেতারাই ভরসা। সুস্মিতা, বাংলা দখলে ভিন রাজ্যের নেতাই ভরসা। একদিকে যখন ভিন রাজ্যের নেতাদের কাছে ক্ষুব্ধ নীতিন নবীন, এদিকে বাংলা দখলে ভিন রাজ্যের নেতারাই ভরসা। দেখো, সেই প্রধান কথা সরে আসতে চাইছে এবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তার কারণ, ভিন রাজ্যের নেতাদেরকে যারা কার্যক্রম বেঁধে দেওয়া হচ্ছে, যারা প্রার্থী হচ্ছে। সুস্মিতা, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমরা আবারও যোগাযোগ করছি, তবে তার আগে আরো একবার জানাই, বাংলা দখলে ভিন রাজ্যের নেতাই ভরসা। বাংলার ভোটের দায়িত্বে ভিন রাজ্যের নেতারা। একাধিক ভিন রাজ্যের নেতাকে দায়িত্ব নীতিনের। জোন ভাগ করে নেতাদের দায়িত্ব নীতিন নবীনের। ভিন রাজ্যের নেতাদের কাছে ক্ষুব্ধ নীতিন। বাংলা দায়িত্বপ্রাপ্তদের ভূমিকায় অসন্তুষ্ট বিজেপি নেতৃত্ব। সঠিকভাবে কাজ করতে নির্দেশ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। বাড়ি বাড়ি জনসংযোগ বাড়াতে হবে এমনটাই নির্দেশ নেতাদের। কর্মীদের সঙ্গে থাকার নির্দেশ নীতিন নবীনের।
বাংলা দখলে ভিন রাজ্যের নেতাই ভরসা। বাংলার ভোটের দায়িত্বে ভিন রাজ্যের নেতারা, একাধিক ভিন রাজ্যের নেতাকে দায়িত্ব নীতিন নবীনের। জোন ভাগ করে নেতাদের দায়িত্ব নীতিন নবীনের। ভোটের বাংলায় নীতিন নবীন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে পরপর বৈঠক। দুদিনের রাজ্য সফরে বিজেপি সর্বভারতীয় সভাপতি। গতকাল কৌশল বৈঠকে সংগঠনের জোর, স্থানীয় ইস্যু নিয়ে প্রচারের নির্দেশ নেতাদের। আর আজও দলের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক সারলেন। নবদ্বীপ জোনের সঙ্গে মিটিং। ভোটের বাংলায় নীতিন নবীন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে পরপর বৈঠক সারলেন। দুদিনের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। গতকাল কৌশল বৈঠকে সংগঠনের জোর, স্থানীয় ইস্যু নিয়ে প্রচারের নির্দেশ নেতাদের। আজও দলের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক। নবদ্বীপ জোনের সঙ্গে মিটিং। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে একের পর এক বৈঠক শুরু করলেন। আজ সকালেই দক্ষিণেশ্বরে পুজো দিতে যান। ভোটের বাংলায় নীতিন নবীন দুদিনের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি। দক্ষিণেশ্বরে পুজো দিলেন। পুজো দেওয়ার পর একের পর এক বৈঠক সারলেন। গতকালও বৈঠক করেছেন। কৌশল বৈঠকে সংগঠনে জোর দেওয়ার বার্তা দিয়েছেন। স্থানীয় ইস্যু নিয়ে প্রচারের নির্দেশ দিয়েছেন নেতাদের। আর আজও দলের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেন। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে পরপর বৈঠক। দুদিনের রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। গতকাল কৌশল বৈঠকে সংগঠনের জোর, স্থানীয় ইস্যু নিয়ে প্রচারের নির্দেশ নেতাদের। গতকালও বৈঠক করেছেন। সেখানে কি হবে ভোটের কৌশল তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। সংগঠনে জোর দেওয়ার বার্তা দিয়েছেন। আর আজও দলের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেন। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে সেই বৈঠক সারেন তিনি। নবদ্বীপ জোনের সঙ্গে মিটিং করলেন। দক্ষিণেশ্বরে পুজো দিয়েই শুরু করলেন বৈঠক। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে কি বললেন নীতিন নবীন, শুনুন। माँ के दरबार में आशीर्वाद प्राप्त किया है। माँ काली हम लोग सबको अपना असीम आशीर्वाद दे कि जिस बंगाल को उसके सांस्कृतिक विरासत के लिए, भारतीय संस्कृति के लिए, पश्चिम बंगाल की संस्कृति ने पूरे देश को एक सूत्र में बांधा। आज उसी पश्चिम बंगाल में कहीं न कहीं हमारी संस्कृति को चोट करते हैं। दुर्भाग्य है। और माँ का आशीर्वाद मिलेगा तो निश्चित रूप से हम सभी निश्चित रूप से एक सोनार बंगाल, अपना पश्चिम बंगाल को विकसित बंगाल बनाने का आशीर्वाद माँ से मांगा है। নবদ্বীপ জোনের সঙ্গেও মিটিং করেন তিনি। মিটিং শেষে কি বললেন শুনবো। और मैं अपने कार्यकर्ता भाइयों को भरोसा दिलाता हूं कि आपने जो मेहनत किया है पिछले 4-5 वर्षों में, इस विपरीत परिस्थिति में आज जनता आपके साथ खड़ी है। पूरा पश्चिम बंगाल का एक एक व्यक्ति इस परिवर्तन में, इस लहर को आपके साथ लड़ने को तैयार खड़ा है। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार 4 मई को बनने जा रही है। इस संकल्प को आपको लेके जाना। मैंने कहा था कुछ दिन पहले कि एक होली हम लोगों ने मनाया है और एक होली 4 मई को भगवा होली मनाएंगे, क्योंकि उस दिन भगवा लहराएगा और पश्चिम बंगाल की जनता को हम सुरक्षित पश्चिम बंगाल बनाकर देने का संकल्प पूरा करने जाएंगे। ये चुनाव टीएमसी के भय से बाहर निकलने का चुनाव। जिस बंगाल को माँ, माटी और मानुष आज सपना दिखाया गया था, आज ये तीनों भय के साए में यहाँ के माता बहनें किस प्रकार से असुरक्षित हैं, ये हम सब कोई जानते हैं। किस प्रकार से यहाँ के जमीन का उपयोग घुसपैठियों को संरक्षण देने के लिए किया जा रहा है, उनको शरणार्थी बनाया जा रहा है। ये कहीं न कहीं इस माटी के साथ अपमान किया जा रहा है, इस माटी को असुरक्षित किया जा रहा है।
और यहाँ का मनुष्य आज अपने घर के बाहर निकलने के पहले सोचता है कि कहीं न कहीं कोई अड्डा पे कोई ऐसा व्यक्ति मिलेगा जो हमसे वसूली का बात करे। आज मकान बनाने वाले को लगता है कि मुझे पहले अपने मकान का हफ्ता वसूली देना होगा। ये जो निर्मम सरकार चल रही है, इससे हमें मुक्ति दिलाना है इस पश्चिम बंगाल को। आज देश की आंतरिक सुरक्षा को खतरा इसी पश्चिम बंगाल से हो रहा है। पश्चिम बंगाल में जिस प्रकार से घुसपैठियों का रास्ता खोल दिया गया है, जब हम फेंसिंग की बात करते हैं, हम जमीन मांगते हैं पश्चिम बंगाल की सरकार से, तो जमीन देने में उनको हिचकिचाहट होती है, पर बांग्लादेशी घुसपैठियों को बसाने के लिए उनका जमीन फ्री रहता है। देश के कई राज्यों में हमारे जहां सरकारें रही, हम लोगों ने कई रोजगार के अवसर उत्पन्न किए, पर यहाँ की सरकार ने तो रोजगार छीनने का काम किया है, युवाओं को पलायन के लिए मजबूर किया है। और अब हम सबके लिए सामने इस लड़ाई को जनता के बीच में ले जाने का है। जनता पूरी तरह से खड़ी है, हमको अपने बातों को पूरी तरह से उनके साथ जोड़ कर करना। हमारा जो पूरी तरह से आरोप पत्र आएगा, जो विषय आएंगे, उसको एक एक विषय को जनता के साथ हमको लेके बताने का काम करना है। साथ ही साथ मित्रों, एक एक घर में संपर्क करना है, एक एक घर में हमें जाना है। हमारे उम्मीदवार भी जाएंगे और हमारा एक एक कार्यकर्ता जाएगा। हमारा घोषणा पत्र जब आएगा तो उन विषयों को, संकल्प पत्र जो आएगा, उस संकल्प पत्र के माध्यम से भी हमें जनता के बीच में अपने संकल्पों को लेके जाना है। मैं आज आप सबसे इस बात के लिए आग्रह करूंगा कि अगला 25 दिन 30 दिन पूरी तरह से पश्चिम बंगाल को सुरक्षित पश्चिम बंगाल बनाने की लड़ाई लड़ना है। और इसलिए आपका एक एक समय, एक एक मिनट बहुत कीमती होगा। নন্দীগ্রামে কর্মী সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। পূর্ব মেদিনীপুরে প্রথম হতে হবে নন্দীগ্রামকে। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, একেবারে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে কর্মী সভা করলেন, আর কি বললেন এই বিষয়ে? দেখো, নন্দীগ্রাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে এবারেও তারা মনে করছে যে মর্যাদার লড়াই, এবং নন্দীগ্রামকে নিয়ে গত 5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন রকমভাবে নির্বাচন কেন্দ্রিক বা সারা বছর ধরে বিভিন্ন রকম রাজনৈতিক তাদের যে লড়াই চালানোর জন্য সাংগঠনিক ক্ষেত্রে একাধিকবার তারা বদল নিয়ে আসেন। এবং তুমি যদি দেখো যে 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে ভালো ফল হয়, যদিও 2024-এর বেশ কতগুলো জায়গাতে ফল খারাপ হয়ে যায়। 2021-এর তুলনাতে অনেকটা বেশি ভোটে তারা পিছিয়ে পড়ে। যদিও সাম্প্রতিক সময় দাঁড়িয়ে নন্দীগ্রামে যেভাবে রাজনৈতিক স্থিতি বা সমীকরণ তৃণমূল কংগ্রেস বদল করেছে, বিশেষত প্রার্থীকে পবিত্রকরকে সামনে নিয়ে এসে, এই অবস্থাতে দাঁড়িয়ে তারা মনে করছেন যে মানুষের কাছে তারা যে এজেন্ডা বা তারা যে বিষয়গুলোকে প্রচার করে মানুষের কাছে পৌঁছতে চাইছেন, তাতে নন্দীগ্রামের ক্ষেত্রে তাদের ফল ভালো হবে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে নন্দীগ্রামের মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য যারা নন্দীগ্রামের স্থানীয় নেতা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, তারা যাতে পুরোপুরিভাবে নিয়োজিত থাকেন, যে কারণে কার্যত তাদেরকে চাঙ্গা করার জন্য দলের কর্মী সভার মঞ্চ থেকে তিনি উল্লেখ করে দিয়ে গেছেন যে নন্দীগ্রামকে এবার পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রথম হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, গত কয়েক বছর ধরে তুমি যদি দেখো, বিশেষত লোকসভার পর থেকে এই জেলাতে তমলুক এবং কাঁথি 2 লোকসভা আসন জেতার পর বারবার ধরে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে তারা বারবার ধরে এই পূর্ব মেদিনীপুর জেলাতে একাধিক আসন তারা জিততে চলেছেন, একাধিক আসন তারা জয়লাভ করবেন, এমনভাবে পাল্টা চ্যালেঞ্জ তারা তৃণমূল কংগ্রেসকে বারবার ধরে ছুড়ে দিচ্ছেন। এই অবস্থাতে দাঁড়িয়ে নন্দীগ্রামের একেবারে জমি আন্দোলনের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে নন্দীগ্রামের সংযোগকে যেভাবে বারবার ধরে ব্যাখ্যা করতে চেয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলের নেতা কর্মীদের কাছেও কার্যত যে নন্দীগ্রাম নেতারাও যাতে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেন, সেই কারণে প্রথম হতে হবে এই বক্তব্য তাদের সামনে দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কর্মী সভার মঞ্চ থেকে তুলে ধরতে দেখতে পাওয়া গিয়েছে। একেবারেই আবি, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকেও নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কি বললেন? প্রথমত হচ্ছে, একাধিকভাবে তিনি এখানকার স্থানীয় বিধায়কের সমালোচনা করেছেন, এবং তার মধ্যে যেটি বিশেষ করে তিনি দলের নেতাকর্মীদের কাছে বলেছেন যে নন্দীগ্রামের মানুষ তো উন্নয়ন চান,
এবং তিনি বলেছেন যে যেখানে তৃণমূল কংগ্রেস হেরেছে সেখানেও তারা উন্নয়ন করেছে, যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে তারা সেখানে উন্নয়ন করেছে। এবং তুমি জানো যে সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে এক মহিলা শুভেন্দু অধিকারীকে বলেছিলেন রাস্তা খারাপের কথা। সেই প্রসঙ্গের কথা এদিন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে শুনতে পাওয়া গিয়েছে কর্মী সভার মধ্যে। এবং তিনি বলেছেন যে এখানে উন্নয়নের কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, রাস্তার প্রসঙ্গের কথা জিজ্ঞাসা করা হলে বলা হয় যে আগে ধর্মীয় ধ্বজা, গেরুয়া ধ্বজা বাড়িতে লাগাতে হবে। ফলে এখানকার স্থানীয় বিধায়ক উন্নয়নের প্রশ্নে না থেকে মানুষের কি চাহিদা বা প্রয়োজন সেই বিষয়ে তার দিকে নজর রেখে তিনি এখানে ধর্মীয় বিষয়কে তিনি সামনে রাখছেন। এবং এই কারণেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদেরকে বলে দিয়েছেন যে আগামী 25 দিন আপনারা বিভিন্ন জায়গাতে যান, বিশেষ করে পিছিয়ে পড়া বুথগুলিতে যান, কোনো আত্মতুষ্টি দেখাবেন না এবং প্রত্যেকটা জায়গাতে পৌঁছে আপনারা তালিকা তৈরি করুন যে মানুষ আসলে কি চাইছে, মানুষের চাহিদা কি, এবং সেই মোতাবেক নির্বাচনে তিনি আত্মবিশ্বাসী যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং তারপর আগামী 6 মাসের মধ্যে মানুষের নন্দীগ্রামে যে চাহিদা রয়েছে সেই চাহিদা তারা পূরণ করবেন। একেবারে আমি সঙ্গে থাকো। আজকে কর্মী সভা করলেন নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের লড়াই স্বাধীনতার লড়াই বললেন তিনি। সব সময় নন্দীগ্রামে নজর, সিবিআই নোটিশ পাঠালে লড়াই জারি থাকবে। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, লড়াই জারি থাকবে এবং নন্দীগ্রাম মানেই লড়াই, সেই বার্তাও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভায়। একই সঙ্গে তিনি এদিনকে বুঝিয়ে দিয়েছেন যে দলের যদি কোনো কর্মীরা তারা যদি দলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কাজ করেন বা যাকে কার্যত আমরা বলি যে দলের সাথে বেইমানি করা, তাহলে তাদের প্রতিও যে তার নজর রয়েছে সেই প্রসঙ্গের কথাও কার্যত আজকে তাকে বলতে শোনা গিয়েছে। তিনি এদিন উদাহরণ দিয়ে বলেছেন যে দলের স্বার্থ বিরুদ্ধ যদি কেউ কাজ করেন, সেই নেতাদের কেউ আগামী প্রজন্ম যদি রাজনীতিতে আসে তারা ওই নেতাকে একদিন গদ্দার হিসাবে মনে রাখবে, গদ্দার হিসেবে তাকে সংযুক্ত করবে। নন্দীগ্রাম যে কারণে পরিচিত, যে জমি আন্দোলনের ক্ষেত্র, নন্দীগ্রামের সঙ্গে নন্দীগ্রামের মানুষের সঙ্গে লড়াই, প্রতিবাদ এই শব্দটা যুক্ত হয়ে রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান অবস্থাতে যে লড়াইটা তাদেরকে লড়তে হচ্ছে সেই লড়াইকে তারা যেন স্বাধীনতার লড়াই হিসেবে মনে করেন। তার কারণ তিনি উল্লেখ করেছেন যে গত 5 বছর ধরে এখানকার মানুষজনকে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে গেলেই নির্বাচনে এই আসনে বদল করতে হবে এবং সেই প্রসঙ্গের কথা বলতে গিয়ে তিনি নন্দীগ্রামের এই লড়াইকে তিনি স্বাধীনতার লড়াইয়ের সঙ্গে তুলনায় টেনেছেন। সঙ্গে থাকো। 26-এ 177-এর বেশি আসন পাবে বিজেপি। পটাশপুরের সভা থেকেই হুঙ্কার শুভেন্দু অধিকারীর। পাল্টা স্বরূপ তৃণমূল কংগ্রেস। এবারের নির্বাচনের ফলাফল ভারতীয় জনতা পার্টি তার যা প্রয়োজন 148, তার থেকেও বেশি সংখ্যা নিয়ে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করেছে। 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। নন্দীগ্রামে হেরেছে, এবারে ভবানীপুরে হারবে। আমি জানতাম মাধ্যমিক পরীক্ষার পর লোকে উচ্চ মাধ্যমিক দেয়। আমি প্রথম দেখলাম কেউ মাস্টার ডিগ্রিতে ফেল করার পর বলছে আমি পরের বার মাধ্যমিক দেব। গতবার আপকিবার 200 পাওয়ার বলে 77 আটকে ছিল, এবার শুরুই করেছে 177 থেকে। মানে লোকে টার্গেট বাড়ায়। এই অপদার্থ বিরোধী দলনেতা থাকলে বিজেপিকে টার্গেট কমাতে হয়। 77 ছিল, এবার 177 বলে 30 হবে। তো শুভেন্দু অধিকারীর আমলেই তো 18টা লোকসভা সাংসদ থেকে 12টায় নেমেছে। এই গল্পটা ভুলে যাচ্ছে। বাংলার মানুষ অপেক্ষা করছে 4 মে বিরোধীদের বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে এই বাংলার মানুষ। বেনজির নির্দেশ কমিশনের, ভোটের কাজে বন্ধ হাসপাতাল। কমিশনের নির্দেশে উদ্বেগ আরামবাগে। আরামবাগ হাসপাতালে 34 জন চিকিৎসককে ভোটের ডিউটি। চিকিৎসকদের ভোটের কাজে লাগাতে চায় কমিশন। কমিশনের নির্দেশে চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, কারণ আরামবাগ হাসপাতালেরই 34 জন চিকিৎসক, তাদেরকে ভোটের ডিউটিতে কাজে লাগাতে চাইছে নির্বাচন কমিশন। বেনজির নির্দেশ কমিশনের, ভোটের কাজে বন্ধ হাসপাতাল। কমিশনের এই নির্দেশেই উদ্বেগ আরামবাগে। আরামবাগ হাসপাতালে 34 জন চিকিৎসককে ভোটের ডিউটি।
চিকিৎসকদের ভোটের কাজে লাগাতে চায় কমিশন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এ তো বেনজির নির্দেশ, কমিশনের এই নির্দেশে চিকিৎসা পরিষেবা তো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। একদমই বেনজির নির্দেশ, কারণ কমিশনের যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে আরামবাগ মেডিকেল কলেজের সরকারি হাসপাতালের চিকিৎসকদের তারা ভোটের কাজে ব্যবহার করতে চাইছে, আর সেটাকেই নজিরবিহীন হিসাবেই দেখা হচ্ছে। তার কারণ এইভাবে কোনো হাসপাতালের চিকিৎসকদের ভোটের কাজে ব্যবহার করা যায়, এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। কারণ 34 জন চিকিৎসককে তারা ভোটের কাজে ব্যবহার করতে চাইছেন। প্রিসাইডিং অফিসারকে আরামবাগ মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নেওয়া হচ্ছে, জানি ইতিমধ্যে চিকিৎসক মহলে শোরগোল পড়েছে। তার কারণ যে নির্দেশটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, সেখানে বলা হচ্ছে যে ভোটের কাজে তারা যুক্ত থাকবেন। সাধারণত দেখা যায় যে সরকারি হাসপাতালের চিকিৎসক বা নার্সদের এই কাজে নেওয়া হয় না, ভোটের কাজে নেওয়া হয় না। তারপরেও কি করে এই ধরনের ব্যতিক্রমী নির্দেশিকা নির্বাচন কমিশন জারি করলো এবং আরামবাগ সরকারি মেডিকেল হাসপাতালের প্রিন্সিপালকে পাঠালো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ, রাজ্যের মানুষ যদি বিনা চিকিৎসায় মরুক। আমরা দেখেছি এতদিন ধরে স্কুলগুলো বন্ধ, এসআইআর এর কাজে টিচার তুলে নেওয়া হয়েছে, আর এখন তো স্কুলগুলোতে সেন্ট্রাল ফোর্স রাখা হচ্ছে, মানে পঠন চুল হয়ে গেছে, পরিষেবা চিকিৎসা চুল হয়ে যাবে। বিজেপিকে ক্ষমতায় জিততে হবে যারা ওই আরামবাগ সাব ডিভিশন হসপিটালের উপর নির্ভরশীল, যারা এতদিন বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের অন্তত এবার ভাবা উচিত যে কাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চান। এই নির্বাচন কমিশন বিজেপির চাকর বাকর ছাড়া কিছু না, এই নির্দেশ সেটাকেই প্রমাণ করছে। যা বলার কমিশন বলবেন। কমিশন কাকে কোন কাজে পাঠাবেন, সরকারি কর্মী হিসেবে ডাক্তারদের পাঠাবেন কিনা, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এমনিতেও তো সুপার স্পেশালিটি হসপিটাল বলে কতগুলো নীল সাদা রং করা বাড়ি, সেখানে কোনো জায়গায় কোনো ফেসিলিটিস নেই, শুধুমাত্র রেফারেল সেন্টার হিসেবে কাজ করে। এই তো তৃণমূলের 1.5 দশকের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি। যা হবে যা হচ্ছে সবকিছুর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। একদিকে যখন আরামবাগে 34 জন চিকিৎসককে ভোটের ডিউটি করার নির্দেশ কমিশনের, অন্যদিকে আবার বারাসাতে বিচারাধীন শিক্ষক প্রিসাইডিং অফিসার মুন্সি সাদেকুল করিম পেশায় শিক্ষক আবৃত্তিকার, তালিকায় বিচারাধীন খানাকুলের সাদেকুল, তাকে প্রিসাইডিং অফিসার। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিচারাধীন হয়ে কিভাবে প্রিসাইডিং অফিসারের ফর্ম ফিল আপ। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, একদম, দেখো, শিক্ষক মুন্সি সাদিকুল করিম তিনি একজন শিক্ষক গোলাবাড়ি পল্লীমঙ্গল স্কুলের, কিন্তু তার দেখা যাচ্ছে বিচারাধীন তার নাম রয়েছে এবং তার পরিবারের আরো একজন তার দাদারও নাম রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তিনি একজন শিক্ষক, তার প্রিসাইডিং অফিসার, অর্থাৎ তিনি প্রায় 29 বছর ধরে তিনি ইলেকশনের কাজ করে আসছেন, প্রায় 30 বছর ধরে তিনি ভোটের কাজ করেছেন, কিন্তু দেখা যাচ্ছে তার নামই কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে এবং এই বিচারাধীন থাকা অবস্থায় তার বাড়িতে একেবারে নোটিশ এসছে প্রিসাইডিং অফিসারের যে ফর্ম, সেই ফর্ম এসছে। ফলে তিনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, তিনি তো বিচারাধীন, তিনি তো এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে তিনি একজন বিচারাধীন ভোটার, ফলে তিনি কিভাবে সেই ফর্ম ফিল আপ করবেন, ফলে তিনি একটা আতঙ্কের মধ্যে রয়েছে এবং তিনি এটাও বলছেন তার পরিবারের একাধিক সদস্য একেবারে স্বাধীনতা আন্দোলনের থেকে জড়িত, বিভিন্ন সরকারি উচ্চ আধিকারিক, ফলে সেই পরিবারের একাধিক সদস্য বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, সরকারি কাজের সঙ্গে যুক্ত, ফলে সেই পরিবারের এই সাদিকুল করিম শুরু করেছে। কারণ 94 সাল থেকে আমি ভোটার, ভোট দিয়ে আসছি। 99 থেকে আমি শিক্ষকতায় যুক্ত হয়েছি। হঠাৎ করে এবারে এসআইআরে দেখলাম, প্রথমে আমার ছিল না, শেষের দিকে দেখলাম একটা নোটিশ এসেছে এবং আমার শুনানিতে ডাকা হয়েছে। আমি গেলাম, আমার নথিপত্র পাসপোর্ট যা দেবার সমস্ত কিছু আমি দিলাম, কিন্তু হঠাৎ করে তারপর যখন 28 তারিখ যখন ফাইনাল লিস্টটা বেরোলো, তখন দেখলাম যে আমাকে বিচারাধীনে রাখা আছে, আমাকে, আমার মেজো ভাইকে। আমাদের বাড়ির সকলেই কিন্তু বৈধ যে চূড়ান্ত যে তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশন থেকে, সবাই রয়েছে, নথিভুক্ত রয়েছে। সেখানে আমি কি করে অবৈধ হতে পারি, কোন যুক্তিতে? কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ভোটের ডিউটি। ভাবুন, জনপ্রতিনিধিকে ভোটের ডিউটি। কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে চিঠি, সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব পালনের নির্দেশ। বাঘাযতীন স্কুলের সহকারী শিক্ষক স্বরাজ মণ্ডল, তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে ভোটের ডিউটির নির্দেশ। কমিশনের ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। আরো ডিটেল জানাবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক,
110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল, তার কাছে নির্বাচন কমিশনের তরফে এই চিঠি এসছে, অর্থাৎ নির্বাচন করানোর সময় যে সরকারি আধিকারিকদের যে দায়িত্ব দেওয়া হয় সেই রকম রুটিন চিঠি তার কাছে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে আমরা জানি নির্বাচন করানোর ক্ষেত্রে যে যে আধিকারিকরা এই দায়িত্ব পান তাদেরকে যেহেতু নিরপেক্ষ তাদেরকে হতে হয়, সেই কারণে এই বিষয়গুলোকে কমিশনের তরফে মাথায় রাখতে হয়। তাদের মধ্যে কেউ যদি রাজনৈতিক ভাবে যদি কেউ এইরকম ভাবে সামনে থেকে যারা একেবারে প্রত্যক্ষ ভাবে যারা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে কমিশনের তরফে দেখা হয়। কিন্তু তার যেটা অভিযোগ, শুধুমাত্র এইবারই প্রথম নয়, এর আগে 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও তার কাছে একইভাবে চিঠি আসে। সেক্ষেত্রে সেই কাজ, যেহেতু তিনি একজন জনপ্রতিনিধি, তাই তার মনে হয়েছিল তিনি সেই কাজ করতে পারবেন না, কিন্তু সেক্ষেত্রে তার কাজ না করার পরে তাকে শোকজ পর্যন্ত কমিশনের তরফে করা হয়েছিল। তিনি এবছরও তার বিষয়টা দলকে জানিয়েছেন, দলের তরফে মেল করে কমিশনকে গোটা বিষয়টা জানাতে বলা হয়েছে। ওনার কি বক্তব্য শোনাই দর্শকদের। 28 দিনে আমাকে এই ধরনের একটা ইলেকশন ডিউটি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখানে ইলেকশন কমিশন বলছে নিরপেক্ষ, সেখানে কি করে তারা একজন দলের পৌর প্রতিনিধি, কাউন্সিলর একজন কলকাতা কর্পোরেশনে, নিরপেক্ষতা কিভাবে বজায় রাখে যে আমাকে ডিউটিতে ফেলে না। দলকে আমি জানিয়েছি, আমি মেল করে দেবো আজকে যে আমি একজন দলের কাউন্সিলর, ভেবে দেখবার জন্য যে আমার সত্যি মনে হয় ডিউটি করা ঠিক হবে না।